কিন্তু আমাদের টপিকটা তো আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের অনুষ্ঠান আমাদের ইউনাইটেড কলেজ কর্তৃক আয়োজিত আমাদের আজকের অনুষ্ঠান স্মার্ট টিচার ট্রেনিং প্রোগ্রাম 2020-তে আপনারা যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে সাদর আগ্রহে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনারা জানেন ইউনাইটেড প্রফেশনাল ট্রেনিং সেন্টার, যেখানে টিচারদের পাশাপাশি আমাদের স্টুডেন্টদেরও বিনামূল্যে ট্রেনিং দেওয়া হয়ে থাকে। সেই বিষয়ে হচ্ছে আজকে আমাদের আমাদের এই সেশনের আজকে আমাদের প্রথম পর্ব। অলরেডি আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেশনটি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা আছি আমাদের দ্বিতীয় সেশন, হাউ টু বি আ স্মার্ট টিচার অ্যান্ড কারেক্টিভ ফিডব্যাক ইন দ্য ক্লাসরুম। এর সঞ্চালক হিসেবে জান্নাত লাবণ্য আমি আছি, এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে আছেন কে এম হাসান রিপন, যিনি একাধারে প্রিন্সিপাল অ্যাট ডেফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এবং এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাট বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? জি স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ শুরুতেই যে আপনি আমাদের ইউনাইটেড প্রফেশনাল ট্রেনিং সেন্টারে আপনার মূল্যবান সময়টুকু দিয়েছেন এবং আমাদের এই পরিবারে আপনি এসেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এটা আমার জন্য অত্যন্ত বড় একটা পাওয়া। থ্যাংক ইউ। স্যার, এই করোনাকালীন সময় আপনার কেমন যাচ্ছে? প্রথমেই আমাদের এই লাইভ স্ট্রিমিং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বা ভবিষ্যতে যুক্ত হবেন তাদের সবাইকে ইসলামিক গ্রিটিং দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। করোনাকালীন সময় আমি মনে করি আহ, বাংলাদেশের জন্য করোনাকে আমি আখ্যায়িত করি ব্লেসিংস হিসেবে। কারণ আমরা একঘেয়েমির দিকে চলে গিয়েছিলাম এবং আমরা ভাবছিলাম যে ছাত্র বলেন, শিক্ষক বলেন, প্রফেশনাল বলেন, আমরা আসলে তাল খুঁজে পাচ্ছিলাম না। তো এই করোনার ঝাঁকুনিতে আমাদের কিন্তু অনেক অল্টারনেটিভ বেরিয়ে গেছে। শিক্ষা ক্ষেত্রে অল্টারনেটিভ বেরিয়েছে, প্রফেশনালদের জন্য অল্টারনেটিভ বেরিয়েছে। তো আমি করোনাকে করোনা না বলে বলি অল্টারনেটিভস। হ্যাঁ। সো অল্টারনেটিভ 2020 আমরা পেয়েছি, যেখানে আমাদের প্রত্যেকের আচ্ছা। ব্রেন এখন খুব দ্রুত গতিতে কাজ করছে। এবং আমি দেখছি যে যেভাবে করে মিডিয়াতে আসছে যে অনেক মানুষের চাকরি চলে গেছে, আবার আমি এও দেখেছি যে অনেক মানুষ তার চাকরি ছেড়ে দিয়েছে স্বেচ্ছায়। হ্যাঁ। কারণ এই প্রযুক্তিকে ব্যবহার করে হয়তো নিজেই ব্যবসা করবে। আমি দেখেছি অনেকে 20-30% পর্যন্ত তার ইনকাম বেড়েছে। আমি স্যালারি বলবো না, বাট ইনকাম বেড়েছে। সো আমারও ঠিক একই ভাবে করোনাকে আমি দ্য ইয়ার অফ অল্টারনেটিভ হিসেবে দেখেছি। করোনাকে আমি আল্লাহর এক ধরনের রহমতও আমি দেখছি। ধৈর্য নেওয়া আমাদেরকে শিখিয়েছে, আমাকে শিখিয়েছে। করোনার মধ্যে আমি অনেক কন্টেন্ট বানিয়েছি। করোনার ভেতরে আমাদের প্রতিষ্ঠান পুরোপুরি টেকনোলজি নির্ভর হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, মানে আচ্ছা। আহ আমি বলবো যে ইটস আ ইয়ার অফ অল্টারনেটিভস। থ্যাংক ইউ স্যার। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলে নিতে চাচ্ছি, আপনারা যে বা যারা আমাদের এই হচ্ছে ইউনিটেড প্রোগ্রামটি দেখছেন, তারা অবশ্যই আপনাদের এরিয়ার নামটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরাও জানতে চাই আমাদের এই পরিবারটি কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এবং আপনারা জানেন আজকে আমাদের আমাদের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আছেন রিপন স্যার। আপনাদের যার যার যে কোনো প্রশ্ন কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদের পুরো অনুষ্ঠানের শেষের 15 মিনিট আমরা আপনাদের এই কমেন্টের উত্তর দিবেন আমাদের সম্মানিত অতিথি। স্যার, আমি আপনার কাছে শুরুতে জানতে চাইবো, স্যার আপনার এত সুন্দর একটি ডাইনামিক ক্যারিয়ার আপনার, তো স্যার আপনি তো হচ্ছে ইচ্ছে করলে আপনি হচ্ছে আহ আহ, অন্য অন্য কোনো সাইডে আপনি যেতে পারতেন, কিন্তু স্যার কেন হচ্ছে টিচার? ওকে।
এটা এটা মূলত টিচিং যেটা সেটা হচ্ছে আপনার একদম মন থেকে আসতে হয়, মানে টিচিং ইজ মোর দেন প্রফেশন। হ্যাঁ, বিকজ এখানে আপনি ইনস্ট্যান্ট ফিডব্যাক পান। মানে যেভাবে করে একজন স্টেজ পারফর্মার যখন তিনি স্টেজে পারফর্ম করেন, তখন কিন্তু সামনাসামনি দর্শকদের ফিডব্যাক পান। সো এই টিচিং প্রফেশনটা যদি আসলেই আপনার মন থেকে আসে, তাহলে আপনি সামনাসামনি ফিডব্যাক পান যে আপনার ছাত্রছাত্রীরা কি করছে। হ্যাঁ, আপনি যখন দূর থেকে হয়তো আপনি চেনেন না, জানেন না, মনেও নেই, 10 বছর পর আপনি দেখলেন, আপনি একটা অফিসে গিয়েছেন, আপনি দেখলেন আপনারই ছাত্র বসা। সো ওই মুহূর্তটা একজন শিক্ষক ছাড়া আর কেউ বুঝবে না, যে ওই হুম। ভালো লাগাটা কেমন, যে তারই ক্লাসের হয়তো শেষ বেঞ্চের একজন ছাত্র কোনো একটা বড় অফিসের বড় একজন কর্মকর্তা হয়ে বসে আছে, এবং আপনাকে দেখে তিনিও অবাক হয়ে গেছেন, আপনিও অবাক হয়ে গেছেন। তো এই যে যে ভালো লাগার জায়গাটা, এইটা একমাত্র যার মন থেকে, যিনি এটাকে গ্রহণ করেছেন এই টিচিংটাকে, যে কারণে এটাকে বলা হয় নোবেল প্রফেশন। আমি এই লোভটা আসলে সামলাতে পারিনি। আমার আমার বাবা সবসময় বলতেন, তো আমি আমার এই লোভটা সামলাতে পারিনি বলেই হয়তো আমি মন থেকে আই এম আ টিচার, আই এম আ ট্রেনার, অর আই এম আচ্ছা, আ মেন্টর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমরা আশা করছি আমাদের আজকের এই পুরো সেশনটি যারা দেখছেন অ্যাজ এ টিচার এবং যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই উপকৃত হবেন তারা। স্যার, আপনি বলছিলেন যে টিচার, স্যার যেহেতু হচ্ছে আমাদের আজকের এই ট্রেনিং প্রোগ্রামটি হচ্ছে আমাদের স্মার্ট টিচার ট্রেনিং প্রোগ্রাম 2020। তো স্যার আমি শুরুতেই জানতে চাইবো যে স্মার্ট টিচার, আপনার মতামতে যে স্মার্ট টিচারের ডেফিনেশনটা কি হওয়া উচিত, বা স্মার্ট টিচার আমরা কাদেরকে বলতে পারবো? ওকে, স্মার্ট টিচার ওই স্মার্টের ভেতরেই আছে। হ্যাঁ, মানে আপনি যদি স্মার্ট কে ভাঙেন, তাহলে আমরা এটা সবাই জানি যে এস তে বোঝায় স্পেসিফিক। তার মানে হুম। একজন শিক্ষক যখন ক্লাসে যাবেন, ছাত্রছাত্রীদের কাছে একদম স্পেসিফিক ভাবে আহ, বর্ণনা করা থাকবে যে আজকে স্যার বা ম্যাডাম আমাদেরকে কি পড়াবেন। তার মানে টিচার ক্লাসে ঢোকার সাথে সাথেই বা ক্লাসে ঢুকবার আগেই ওখানে স্পেসিফিক থাকবে যে আজকের ক্লাসটা কিসের উপরে হবে। তাহলে স্মার্ট এর ফার্স্ট এস হলো স্মার্ট, মানে স্পেসিফিক। স্পেসিফিক। আচ্ছা। এবার আমি যদি বলি মেজারেবল, এম দিয়ে বোঝাচ্ছি মেজারেবল, মানে পরিমাপযোগ্য। আমার ছাত্রছাত্রী যারা আমার সঙ্গে ক্লাসে জয়েন করবে, তারা জানবে যে আজকে আমি মানে কি হব, মানে আজকে কোন ধরনের জ্ঞানটা কতটুক পর্যন্ত আমি আমি শিখবো। তার মানে একদম পরিমাপযোগ্য। এখন একজন শিক্ষক ক্লাসে গিয়ে যদি এই পরিমাপযোগ্য বিষয়টাকে যদি তুলে না নিয়ে আসতে পারে, তাহলে সে স্মার্টের এমটা মিস করলো। এবার হচ্ছে অ্যাটেইনেবল। এখন আমি একটা 40 মিনিটের ক্লাস বা 1 ঘন্টার ক্লাস, আমি যদি 1 ঘন্টার মধ্যে শেষ করতে না পারি, আমি যদি এই 1 ঘন্টার মধ্যে আমার 40 জন ছাত্রছাত্রীকে একত্রে নিয়ে কাজ করতে না পারি, আমার যদি নজর শুধুমাত্র ফার্স্ট বেঞ্চের দিকে থাকে, শেষ বেঞ্চের ছাত্রছাত্রীরা যদি শিক্ষকের নজরে দৃষ্টি আকর্ষণই করতে না পারে, তাহলে কিন্তু এ মিস হয়ে গেল, স্মার্টের এ মিস হয়ে গেল। এবার হচ্ছে আর, স্মার্টের আর, আর মানে হচ্ছে রিয়ালিস্টিক। আমাদের শিক্ষকরা যদি ক্লাসে গিয়ে বাস্তব ভিত্তিক উদাহরণ দিতে না পারে, বাস্তবতার সাথে মিল রেখে যদি উদাহরণ দিতে না পারে, তাহলে সেই টিচার রিয়েলিস্টিক হলো না। এখন বাংলাদেশের একটা ছেলে, সে হয়তো কোনোদিন আমেরিকায় যায়নি। বাংলাদেশের একজন ছাত্র, সে হয়তো কোনোদিন ইউরোপে যায়নি, অস্ট্রেলিয়া যায়নি। তো আপনি তার কাছে তো অস্ট্রেলিয়া আমেরিকার গল্প বলে লাভ নাই। আপনি যদি তাকে বাস্তব ভিত্তিক বাংলাদেশের গল্প যদি তাকে বলতে পারেন, বাংলাদেশের এমন অনেক তরুণ উদ্যোক্তা আছে, এমন অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তাদের উদাহরণ যদি দিতে না পারেন, তাহলে এটা তো বাস্তব ভিত্তিক হলো না, মানে স্মার্টের আর মিস হয়ে গেল। এবার হচ্ছে টাইম বাউন্ড, স্মার্টের লাস্ট লেটার টি।
সো এই টাইম বাউন্ডটা হচ্ছে যে একজন ছাত্র যদি না জানে যে আমি যে কোর্সের জন্য এই টিচারের সঙ্গে 6 মাসের জন্য বা 4 মাসের জন্য বা 1 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে, এটা একটা মিউচুয়াল চুক্তি বিটুইন আ টিচার অ্যান্ড আ স্টুডেন্ট। তো তারা যদি না জানতে পারে, একটা তো ওভারঅল আছে যে এই কোর্সটা 1 বছরের মধ্যে শেষ হবে, বা এই কোর্সটা 6 মাসের হুম। মধ্যে শেষ হবে, বা 3 মাসের মধ্যে শেষ হবে। বাট পার্ট বাই পার্ট, ক্লাস বাই ক্লাস, আমি কতক্ষণে শেষ করব, কি হব। সো একজন স্মার্ট টিচার, সে তার লেকচারে স্পেসিফিক হবে, তার লেকচার মেজারেবল হবে, তার লেকচার অ্যাটেইনেবল হবে, তার লেকচার রিয়েলিস্টিক হবে, এবং আহ, তার লেকচার টাইম বাউন্ডের মধ্যে থাকবে। সো একজন স্মার্ট টিচারকে হয়তো আমি এভাবেই সংজ্ঞায়িত করব। থ্যাংক ইউ স্যার, মানে নতুন করে আসলে আজকে নতুন করে জানলাম যে স্মার্ট টিচারের সংজ্ঞাটা তো আবার নতুন করে জানলাম। আমি আমি হচ্ছে খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের যারা হচ্ছে আহ, দর্শক আছেন তারা মেবি হচ্ছে আজকে এই স্মার্ট টিচারটা, স্মার্ট এটা তারা মনে হয় আজকে আরো আবার নতুন করে তারা জানলো। থ্যাংক অসংখ্য ইউ। ধন্যবাদ স্যার। আচ্ছা থ্যাংক ইউ। স্যার, আপনি বলছিলেন যে স্মার্টের ডেফিনেশনটা আপনি এভাবে করবেন, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে স্মার্ট টিচার যারা হবেন তাদের মাঝখানে কি কি বৈশিষ্ট্যগুলো থাকা উচিত, কি কি বৈশিষ্ট্যগুলো সে হচ্ছে তার নিজের মাঝখানে সে বিল্ড আপ করতে পারে? আমি আমি খুব শর্টে আপনাদেরকে বৈশিষ্ট্য অলরেডি বলে দিয়েছি স্মার্টকে এলাবোরেট করে। বাট তারপরেও আচ্ছা। যদি বলেন যে আরো বৈশিষ্ট্য বলতে, প্রথম প্রথম 5টা বৈশিষ্ট্য তো বলে দিলাম, SMART, 5টা বৈশিষ্ট্য বলে দিলাম। স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, রিয়েলিস্টিক, টাইম বাউন্ড। এই 5টা বৈশিষ্ট্য একজন শিক্ষক এখন মনে মনে চিন্তা করবেন যে তিনি যখন ক্লাসে যান, ছাত্রছাত্রীরা বুঝতে পারে কিনা যে আজকে আমি কি শিখবো। একজন শিক্ষক যখন ক্লাসে যান, ছাত্রছাত্রীরা বুঝতে পারে কিনা যে আজকে আমি, যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি আপনাকেই প্রশ্ন করি যে আমি ধরেন দুজন আপনার সামনে আছে, একজন বলল আমি একটা বল ছুঁড়ে অনেক দূরে নিয়ে যেতে পারি, আর একজন আচ্ছা, ছাত্র বলল আমি একটা বল ছুঁড়ে 5 তলায় নিয়ে যেতে পারি। আপনি কাকে পছন্দ করবেন? অবশ্যই যে অনেক দূরে নিয়ে যেতে পারে। আচ্ছা, আমি আবার বলছি আপনাকে, একজন বলল যে আমি একটি বল ছুঁড়ে অনেক দূরে নিয়ে যেতে পারবো, আর একজন বলল আমি একটি আচ্ছা। বল ছুঁড়ে 5 তলায় নিয়ে যেতে পারবো। আপনি কাকে বিশ্বাস করবেন? স্যার এটা তো আসলে হবে যে প্র্যাকটিক্যাল, যে হচ্ছে যে আমাকে দেখাতে পারবে করে, কাজটা করে যে আমাকে দেখাতে পারবে আমি তাকেই বিশ্বাস করব। আপনি 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 ধরেন আহ, এরকম চাচ্ছেন যে আমি বলবার পর আপনি সিলেক্ট করবেন, তারপরে আপনি বলবেন এবার পারফর্ম করো। তো একজন তো বললো ছুঁড়ে আচ্ছা। অনেক দূর নিয়ে যেতে পারবো, আর হুম। একজন বললো ছুঁড়ে আমি 5 তলায় নিয়ে যেতে পারবো। তাহলে অবশ্যই যে ছুঁড়ে 5 তলা নিয়ে যেতে পারবে তার কথা আমি বিশ্বাস করবো, যে দেখি তুমি ছুঁড়ে 5 তলা তুমি নিয়ে যেতে পারো কিনা। কেন আপনি অনেক দূরে নিয়ে যেতে পারবে তাকে বিশ্বাস করলেন না কেন? অনেক দূরে কত দূর সে নিয়ে যাবে? মানে অনেক দূর বলতে তো অনেক দূর আমরা বুঝাই, কিন্তু সে কত দূর নিয়ে যাবে সেটা তো আমরা তো সেই রাইট, ডেফিনেশনটা আমরা জানি না। রাইট। সো একজন একজন শিক্ষক হচ্ছেন ঠিক এরকম। একজন শিক্ষককে আসলে বাস্তব ভিত্তিক হতে হয়, একজন শিক্ষককে এরকমই পরিমাপযোগ্য হতে হয়। একজন শিক্ষক যদি বলেন যে আমি তোমাকে অনেক দূর নিয়ে যাব, এটা যেমন বিশ্বাসযোগ্য না, কিন্তু একজন শিক্ষক যদি বলেন যে তুমি আমার ক্লাসে যুক্ত হলে লিস্ট তুমি এই বিষয়টা জানতে পারবে, তাহলে আচ্ছা। তাহলে ছাত্রছাত্রীদের কাছে কিন্তু একটা মানে মাইন্ডসেট ক্লিয়ার হয়ে যায়, ওকে তার মানে আমি এটা শিখতে পারবো। এখন আমি যদি বলি আমার ড্রাইভিং স্কুলে আসলে তুমি রিক্সা, ঠেলা গাড়ি, বেবি ট্যাক্সি, হুন্ডা, গাড়ি, প্লেন, শিপ সব চালাতে পারবে, তাহলে এটা কি বিশ্বাসযোগ্য হবে? না, কিন্তু অবশ্যই না। বলে যদি যে আমার ড্রাইভিং স্কুলে আসলে তুমি লিস্ট একটা প্রাইভেট কার মানে কনফিডেন্টের সাথে চালাতে পারবে, তাহলে কিন্তু স্পেসিফিক হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, তাই না? তো আমাদের শিক্ষকরা এখন, যেহেতু এই মুহূর্তে আমরা খুব মানে ভাগ্যবান যে অনেক তরুণরা কিন্তু এখন শিক্ষকতাকে বেছে নিচ্ছেন পেশা হিসেবে, বাট জি এটা স্যার। মন থেকে আসতে হয়। শিক্ষকদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে টিচারকে সব সময় অবজার্ভ করতে হয়। কারণ ক্লাসে যেহেতু তাকে উদাহরণ দিতে হয়, ক্লাসে যেহেতু তাকে উদাহরণ দিতে হয়, সো এই উদাহরণ দিতে গেলে তো তাকে গবেষক হতে হবে।
তাকে অবজারভার হতে হবে। সে যদি অবজার্ভ করতে না পারেন যে একদম নিচে ধরেন আপনার একজন ভিক্ষুক, সে কিভাবে তার লাইফ লিড করছেন, একজন রিক্সা চালক সে কিভাবে লাইফ লিড করছেন, একজন গাড়ি চালক সে কিভাবে লাইফ লিড করছেন, একজন ব্যবসায়ী সে কিভাবে লাইফ লিড করছেন, প্রযুক্তি কোন ভাবে এগিয়ে যাচ্ছে, প্রযুক্তিকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এই বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা যদি তার রিসার্চে না থাকে, তিনি যদি অবজার্ভ করে না বুঝতে পারেন, তাহলে কিন্তু ক্লাসে সে কখনোই ছাত্র ছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতে পারবেন না। কারণ ছাত্রছাত্রীরা সব সময় এক ধরনের বিস্ময়ের মধ্যে থাকে। মানে আপনি একজন ছাত্রী, আপনি খুব ভালো জানেন আপনার এখন অনেক কিছুতে বিস্ময় আছে, তাই না? মানে আপনি জি মানে স্যার। বিস্মিত হতে পছন্দ করেন, করেন কিনা বলেন? জি স্যার, অবশ্যই। তাই না? তো এখন একজন ছাত্রছাত্রী সে সব সময় বিস্মিত হতে পছন্দ করে। এখন একজন শিক্ষক যদি ক্লাসে তাকে বিস্মিত করতে না পারে, তাহলে সেই আচ্ছা। শিক্ষকের ক্লাস থেকে ছাত্র ড্রপ আউট হবে। ঠিক আছে? সো আমি বলছি এজন্য যে এখন বিস্মিত করবার জন্য তো আপনার নলেজ লাগবে, বিস্মিত করবার জন্য তো শিক্ষকের দক্ষতা লাগবে। তো শিক্ষক যদি তার ইন্টারনেটকে ব্যবহার করে আহ মানে এই 700 বিলিয়ন মানুষকে যদি সে অবজার্ভ না করে, তাহলে তো সে একজন ছাত্রছাত্রীকে জান্নাত লাবণ্যকে বিস্মিত করতে পারবে না। আর জান্নাত লাবণ্য যদি জি স্যার। ক্লাসে গিয়ে বিস্মিত না হয়, তাহলে জান্নাত পরের ক্লাসে অংশগ্রহণ করবে না, অ্যাটেন্ডেন্স পড়ে যাবে। তো জি সেজন্য স্যার, আমরা দেখি অবশ্যই। অধিকাংশ শিক্ষকদের ক্লাস অ্যাটেন্ডেন্স পড়ে যায়। আচ্ছা, থার্ড যে গুণটা, আমি তো একটা বললাম স্মার্টের ডেফিনেশন দিয়ে বললাম বৈশিষ্ট্য, দ্বিতীয় বললাম জি স্যার, অবজারভার হতে হয়, অবজারভেট। আর আচ্ছা। তৃতীয় বৈশিষ্ট্য বলবো আমি, সেটি হচ্ছে একজন শিক্ষক না সব সময় তাকে ফিউচার লিংক দিতে হয়। ফিউচার লিংক মানে হচ্ছে, আমি উদাহরণ দিয়ে বলি, যে ধরেন আমি আজকে ক্লাসে লাল রং নিয়ে আমি কথা বললাম এবং বললাম যে দেখেছো তোমরা, লাল রং দিয়ে কত কিছু করতে পারি, লাল রঙের কত কাজ। হ্যাঁ, এই যে আপনি স্কার্ফ পরেছেন এটিও দেখছো লাল রঙের হয়। এবার জি। ফিউচার লিংক হচ্ছে আগামী ক্লাসে আমি তোমাদের কালো রঙের বিভিন্ন ধরনের ব্যবহার দেখাবো। এখন বলেন, ছাত্রছাত্রীরা আগামী ক্লাসে আসবে? অবশ্যই আসবে, কারণ তার মধ্যে তো জানার একটা আগ্রহ থাকবে যে স্যার নেক্সট ক্লাস তার কালো রঙের কি কি ব্যবহার দেখাবেন। তো অবশ্যই আসবেন। অধিকাংশ শিক্ষকরা ক্লাস থেকে বের হবার আগে এই বিস্ময়টা তৈরি করে না। আমি দেখেছি তরুণ শিক্ষকদের এই যে যে বিস্ময়টা তৈরি করতে হয় ক্লাসরুমে, এই বিস্ময়টা তৈরি করতে ভুলে যান তারা। যে আজকে আমি লাল রং নিয়ে বলেছি, আগামীকাল আমি কালো রং নিয়ে বলবো, তোমরা জানতে পারবে আগামী ক্লাসে কালো রঙের কি বিস্ময়কর ব্যবহার আছে। তো আমি আপাতত এই তিনটা বৈশিষ্ট্য বললাম। স্মার্ট হতে হলে অবশ্যই SMART হতে হবে, তাকে অবজারভার হতে হবে, আর 3 নাম্বার তাকে অবশ্যই ফিউচার লিংক তৈরি করতে হবে, যে কারণে আগামী ক্লাসে ছাত্রছাত্রীরা ফিরে আসবে। আচ্ছা। তাহলে স্যার আপনি যেটা বললেন যে ছাত্রছাত্রীরা ফিরে আসবে, তাহলে সে তার নিজেকে স্মার্ট টিচার, যে সে একজন স্মার্ট টিচার, সে এটা হচ্ছে কিভাবে হচ্ছে তার স্টুডেন্টকে বুঝাবেন, বা তার সে তার স্মার্টনেসটা কিভাবে স্টুডেন্টের উপর ইমপ্লিমেন্ট করবে। একটা ছাত্রকে যত বেশি প্রশ্ন করা হয়, হ্যাঁ, ছাত্রছাত্রীরা, যেমন আপনি যখন ছোট ছিলেন, আপনার বয়স যখন 4-5 বছর ছিল, তখন আপনি দৈনিক 400টা প্রশ্ন করতেন। অবশ্যই। ঠিক আছে? এবং আপনি যদি গুগলে সার্চ করেন দেখবেন আমি যে কথাটা বলেছি এটা গুগলেও আছে, যে একটা রিসার্চে এসেছে একটা ছেলে মেয়ে 4 বছর বয়সে আপনার প্রায় 400-র অধিক প্রশ্ন করে। এখন আহ সেই ছেলে বা সেই মেয়েটি যে 400টি প্রশ্ন করত, সেই ছেলে বা সেই মেয়েটি কিছুদিন পর, 7-8-9 বছর হয়ে যাবার পর তার প্রশ্নের সংখ্যা কমতে থাকে, এবং একটি ছেলের বয়স বা একটি মেয়ের বয়স 30 হয়ে যাবার পর তার প্রশ্নের সংখ্যা হয়ে যায় 6। দেখেন কোথায় 400
আর কোথায় 6টি? হয়। একদম ড্রাস্টিক ফল না? জি সো স্যার। একজন ছাত্রকে যদি একজন মানে স্টুডেন্টকে যদি একজন শিক্ষক প্রশ্ন করতে পারে এবং এই প্রশ্নের উত্তর যদি তাকে সহায়তা করে, আসো আমরা সবাই মিলে বের করি প্রশ্নের উত্তর, তাহলে না ক্লাসরুমটা এঙ্গেজ হয়। যেমন আপনি প্রশ্ন করেন, অবশ্যই, যেটা আমি বুঝবো না অবশ্যই আমি সেদের প্রশ্ন করবো, কারণ না প্রশ্ন না ছাড়া তো আমি জানতে পারবো না। কিন্তু আমি যদি ক্লাসে এরকম একটা রুল করে দেই যে আই অ্যাম দ্য বস, আই উইল স্পিক, নট ইউ, তাহলে আপনি প্রশ্ন করবেন? নো, আমি কখনোই যদি না। বলি আমি যদি বলি দেখো আমার কথার মাঝখানে প্রশ্ন করবা না, আপনি কি প্রশ্ন করবেন? মানে পুরো না, ক্লাসেই প্রশ্ন অবশ্যই না। করবেন? স্যার আমি কেন, সো আমার ফুল ক্লাসে কেউই করবে না। রাইট। তো সেজন্য শিক্ষককে, ক্লাসটাকে প্রাণবন্ত করবার জন্য শিক্ষককে শিক্ষক হতে নেই, শিক্ষককে বন্ধু হতে হয়। আপনি যদি ধরে নেন যে আপনি শিক্ষক, তাহলে আপনার ক্লাস প্রাণবন্ত কখনোই হবে না। সরি, আমার আমার মেবি একটু ডিসকানেক্টেড ছিলাম। তো আমি এই জন্য বললাম যে প্রাণবন্ত জি। করবার জন্য, ক্লাসকে প্রাণবন্ত করবার জন্য শিক্ষককে শিক্ষক নয়, শিক্ষককে বন্ধু হতে হয়। আচ্ছা স্যার, আপনি যেরকম ভাবে বলছিলেন যে শিক্ষককে বন্ধু হতে হবে, স্যার আমরাও সেটাই মনে করি যে একজন স্টুডেন্ট তার প্যারেন্টস কে গিয়ে না বলে তার টিচারকে তার প্রবলেম গুলো সে বলবে। তো স্যার সেক্ষেত্রে একজন টিচার কিভাবে তার স্টুডেন্টের সাথে ফ্রেন্ডলি হতে পারে? যে একজন স্টুডেন্ট একটা জিনিস নিড, সে সেটা তার প্যারেন্টস কে বলবে না, সে তার টিচারকে বলবে যে স্যার আমার এটা দরকার, আমার এখন হচ্ছে যদি আপনি আমাকে দিতে পারতেন, বা হচ্ছে আমি এই টপিকটা বুঝছি না, আপনি আমাকে টপিকটা বুঝিয়ে দেন, অ্যাজ আ ফ্রেন্ডলি। এই ফ্রেন্ডলি সম্পর্কটা একজন টিচার তার স্টুডেন্টের মাঝখানে কিভাবে হচ্ছে বিল্ড আপ করবেন? আপনার পার্সোনাল কোনো যদি সমস্যা থাকে, এটি আপনি বাবা মা হুম। ছাড়া আর কাকে বলেন? কোনো বন্ধু আছে আপনার? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই আমরা আছে? আমাদের বেস্ট ফ্রেন্ডকে বলি। আপনার বেস্ট জি বেস্ট আছে। ফ্রেন্ড আছে? জি আছে। তাকে আপনি কেন বলেন? তার মাইন্ডের কথা বল। হ্যাঁ, তার সাথে আমি ফ্রি মাইন্ডের কথা বলতে পারছি, দ্যাটস তো আমি তাকে বলি। মানে কেন বলেন? মানে সে কি এমন করেছে যে আপনি তাকে বলছেন আপনার সমস্যার কথা? কারণ তার সাথে আমি কমফোর্টেবল। কমফোর্টটা তৈরি কে করলো, আপনি করেছেন না সে করেছে? এটা হচ্ছে দুইজনের সাইড থেকে আসে, আমি বলবো না যেটা একজনের সাইড থেকে কোনদিনই পসিবল। সেও করেছে, আমিও করেছি, এই জন্যই তো আমাদের হয়েছে। রাইট, তাহলে একজন তো করেনি, না, অবশ্যই না। দুজনই করেছে, তাই না? আচ্ছা, জি। এখন আপনি ধরেন আপনি করলেন, তিনি করলেন না, তাহলে কি আপনি তার সাথে শেয়ার করবেন আপনার প্রবলেমের না, কথা? না, অবশ্যই না। তার মানে এইটা মানে মানে টু ওয়ে, ইটস নট ওয়ান ওয়ে, রাইট? এটা টু ওয়ে। জি স্যার। তাহলে কমিউনিকেশনটা হতে হয় কি টু ওয়ে, হতে হয় না? অবশ্যই। সো আমাদের টিচারদের যদি কমিউনিকেশনটা টু ওয়ে হয়, এখন দেখেন, আপনি আপনার ওই বন্ধুকে আপনার প্রবলেমের কথা শেয়ার করেন কেন, আমি আপনাকে বলি। আপনি শেয়ার করেন এই কারণে যে প্রথমত আপনার বন্ধু আপনার প্রবলেমের কথা আপনি যখন বলেন, তখন সে মনোযোগ দিয়ে শোনে। আচ্ছা, যখন সে মনোযোগ দিয়ে শুনে, তখন সে আপনাকে সহানুভূতি দেয় প্রথমত। তারপরে জি। সে আপনাকে বাস্তব ভিত্তিক কিছু সলিউশন দেবার চেষ্টা করে। সব সময় হয় না, বাট অ্যাটলিস্ট দেবার চেষ্টা করে। এবং এবং সে আপনার সুরেই কথা বলে আপনার ফ্রেন্ড। যেই কারণে আপনার জি ভেতরে স্যার। একটা বিশ্বাস তৈরি হয় যে আমার বন্ধু যদি আমাকে সলিউশন নাও দেয়, তারপরেও আমি আমার বন্ধুকে বলবো। আচ্ছা।
তো জি এখন স্যার। একজন টিচার যদি মনোযোগ দিয়ে তার ছাত্রের কথা শোনে, আচ্ছা বলো তো কোথায় তোমার সমস্যা হচ্ছে, স্যার আমি কিছু বুঝি না। আচ্ছা তুমি কিছুই বোঝো না? না স্যার আমার কিছু মনেই থাকে না। কিছুই মনে থাকে না? না স্যার আমার কোনো কিছু মুখস্থ হয় না। কোনো কিছু মুখস্থ হয় না? আচ্ছা আসো আমরা দুজন মিলে চেষ্টা করি। এই যে যে হ্যান্ড হোল্ডিং, এটাকে বলে হাত ধরে হাঁটা। এই যে যে হ্যান্ড হোল্ডিং প্রসেস, একজন শিক্ষক যদি একজন একজন স্টুডেন্টের হাতটা ধরে, যে আমি তোমাকে ধরলাম আর ছাড়বো না, তোমার কোর্স শেষ না হওয়া পর্যন্ত আমি ছাড়বো না, এই ফিলিংটা যদি একজন ছাত্র পায় একজন শিক্ষকের কাছ থেকে। এখন কিভাবে একজন শিক্ষক এই হ্যান্ড হোল্ডিং প্রসেস করবে, এটা শিক্ষকের, এটা এটা নিয়ে আমি বলবো না, কারণ প্রত্যেকের নিজ নিজ গুণ আছে। আমার একটি গুণ আছে, আপনার একটি গুণ আছে, ওই শিক্ষকের একটি গুণ আছে। প্রত্যেকের গুণ ইউনিক। প্রত্যেকের গুণ ইউনিক, আপনি ইউনিক, আমি ইউনিক, সেই মানুষটি ইউনিক, প্রত্যেকেই ইউনিক। কিন্তু আমরা না একটা সাদৃশ্য খুঁজবার চেষ্টা করি, যে জান্নাত লাবণ্য এবং তার শিক্ষক, এই দুইজনের মাঝে সাদৃশ্য কি হতে পারে। একজন শিক্ষক যখন এই সাদৃশ্যটা খুঁজে বের করতে পারে, হি অর শি বিকাম ফ্রেন্ডস অফ অল দি স্টুডেন্টস ইন হিজ অর হার ক্লাস। ওকে। ঠিক আছে? তো এই জি যে যে স্যার। ফ্রেন্ডশিপটা হয় কেন? সাদৃশ্য খুঁজে পাওয়ার জন্য। তো এই সাদৃশ্যটা খুঁজে বের করতে হয় একজন শিক্ষককে। থ্যাংক ইউ স্যার। এখন আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। ফিরে আসছি বিরতির পর। আপনারা দেখছেন এই ইউপিটিসি নিবেদিত আমাদের আজকের টপিক, হাউ টু বি স্মার্ট টিচার এন্ড কারেক্টিভ ফিডব্যাক ইন দ্য ক্লাসরুম। ফিরে আসছি আমরা একটা ছোট্ট বিরতির পর। আকাশ ছোঁয়ার স্বপ্ন কি তোমায় ছুঁয়ে যায়? আমরা আছি তোমারই অপেক্ষায়। এভিয়েশন সেক্টরে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার গড়ে দিতে আপনারই পাশে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। আন্তর্জাতিক মানের নিজস্ব ক্যাম্পাস, ওয়ার্কশপ, ল্যাবে নিবিড় প্রশিক্ষণ, সেই স্বপ্নের গ্রামার্স ভবনে আপনাকে পৌঁছে দেবে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ। ফিরে এসেছি আমাদের বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি আবারও বলে নিই, আমাদের সাথে আজকে প্রধান অতিথি এবং আমাদের সম্মানিত অতিথি আছেন রিপন স্যার। আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের স্যার আপনাদেরকে দিয়ে থাকবেন। তো আপনাদের হচ্ছে মতামতটি আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন। আচ্ছা স্যার, যেহেতু হচ্ছে আমাদের এখন সবকিছু আমাদের টেকনিক্যাল, আমাদের হচ্ছে এখনের যে ডিমান্ড, সেই ডিমান্ড সামনে সবকিছু টেকনিক্যাল হচ্ছে, মানে আমাদের সবকিছু প্রযুক্তিগত ভাবে হচ্ছে। তো স্যার সেই ক্ষেত্রে একজন শিক্ষক কিভাবে হচ্ছে তার টেকনিক্যাল স্কিল গুলো ডেভেলপ করবেন? টেকনিক্যাল স্কিলস ডেভেলপ করা এখন পানির মতো সহজ। প্রথমতই আমি বাংলাদেশের সকল শিক্ষককে বলবো, আপনার মোবাইলটিকে বা আপনার ল্যাপটপটিকে আপনি অ্যাপস এর সাথে সংযুক্ত করবার চেষ্টা করুন। মোবাইল এবং অ্যাপস, অ্যাপস মানে হচ্ছে অ্যাপ্লিকেশন হুম। আর আপনার মোবাইল। এখন দেখেন বাংলাদেশের অলমোস্ট অলমোস্ট ধরেন আহ 38 কোটি মানুষের হাতে স্মার্টফোন আছে। জি 38 স্যার। কোটি মানুষ স্মার্টফোনের মাধ্যমে তথ্য পেতে চায়। আপনি নিজেও স্টুডেন্ট হিসেবে আপনি মোবাইলে সময় কাটান বেশি, টেলিভিশনে আপনি আর নজর দেন না। আপনি সকল তথ্য মোবাইলে পেতে চান কি? আপনি আপনার কলেজের বা আপনার ইউনিভার্সিটির বা আপনি যাবতীয় সব তথ্য মোবাইলে পেতে আপনি পছন্দ করবেন না, কারণ আপনার মোবাইল তো ইন্টারনেটের সাথে কানেক্টেড এখন। অবশ্যই। এখন আপনার মোবাইলটি কি অ্যাপস এর সাথে কানেক্টেড? যেমন আপনার স্মার্টফোন, যেটি আমাদের বাংলাদেশ যেহেতু অ্যান্ড্রয়েড নির্ভর, হ্যাঁ মানে অ্যান্ড্রয়েড কম্প্যাটিবল জি আমরা স্যার। হয়ে গেছি। সো এই অ্যান্ড্রয়েডের মাধ্যমে আপনি কি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড, আপনার একটা ছবি আছে, মনে করেন একটা ছবি আছে, এই ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন আপনার মোবাইল দিয়ে? হ্যাঁ, অবশ্যই পারবো। আপনি পারবেন। কিন্তু আমাদের বাংলাদেশের অনেক ছেলেমেয়েরা আছে, অনেক শিক্ষকরা আছে যারা এই ছোট্ট কাজ, যেটি বললাম যে আমার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এই রিমুভটা করতে পারে না। কেন পারে না? বিকজ তার মোবাইলের সাথে তার অ্যাপস কানেক্টেড না।
একজন শিক্ষককে তার ল্যাপটপ, তার ডেস্কটপ, তার ট্যাব, তার মোবাইল, এই যে যে চারটা ডিভাইস আমি বললাম, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব অথবা আপনার মোবাইল, এই মোবাইলকে সে যদি অ্যাপস এর সাথে, অ্যাপ্লিকেশন মানে মানে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনের সাথে যদি তার ডিভাইসকে কানেক্ট করতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের প্রত্যেকের কাছে গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভ। দেখেন, টেকনোলজি বললেই মানুষ মনে করে কি যে হয়তো কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট, আসলে বিষয়টা কিন্তু সেরকম না। একজন শিক্ষক যদি প্রত্যেক ছাত্র ছাত্রীকে বলে যে এই তুমি তোমার অ্যাসাইনমেন্টটা করে আমাকে গুগল ড্রাইভে উঠিয়ে আমাকে পাঠিয়ে দিবে, প্রত্যেক ছাত্র যারই জিমেলের অ্যাকাউন্ট আছে, আপনার জিমেল অ্যাকাউন্ট আছে? অবশ্যই, জি স্যার। আপনার জিমেল অ্যাকাউন্ট আছে মানে হচ্ছে আপনার একটা গুগল ড্রাইভ আছে, জি আপনার স্যার। একটা গুগল সাইট আছে, আপনার একটা গুগল ফর্ম আছে, আপনার গুগল ডক আছে, আপনার গুগল এক্সেল আছে, গুগল পাওয়ার পয়েন্ট আছে, আপনার জি স্যার। কি বলবো, আপনার গুগলের গুগল ক্লাসরুম আছে। তো এখন দেখেন এগুলো কিন্তু সব ফ্রি। এবং আরো মজার ব্যাপার হচ্ছে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি নিজে একটা টেলিভিশন চ্যানেলের মালিক, এবং এটা ফ্রি। এখন এখন এই যে যে এতগুলো এতগুলো ফ্রি অ্যাপস এর কথা বললাম, ফ্রি অ্যাপ্লিকেশনস এর কথা বললাম, এগুলি সব ফ্রি অ্যাপ্লিকেশনস, এবং আপনাকে গুগল থেকে 15 GB পর্যন্ত ফ্রি আপনার স্টোরেজ দিয়ে দেয়, 15 GB ফ্রি। আর আপনি যদি 100 GB কিনতে চান, 100 GB, 100 GBর দাম পড়বে বছরে 1500 টাকা। এখন আপনি যদি কোনো ছাত্র যদি বা কোনো শিক্ষক যদি 1500 টাকা দিয়ে তার 100 GB 100 GB স্টোরেজ কিনে নেয়, এখন অনেক ছাত্র, অনেক টিচারকে আমি বলতে শুনি, আমি যেহেতু একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, বা আমি যেহেতু অনেক দিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছি, আমাকে এক টিচার এসে বলল, স্যার আমি মানে এক্সামটা নিতে পারিনি কারণ আমার সব ছাত্রের মোবাইল নাম্বার হারিয়ে গেছে। আমি বললাম কিভাবে হারিয়ে গেল? বললো স্যার আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, তো আমার সব নাম্বার হারিয়ে গেছে। তো দেখেন, তার মানে বোঝা যাবে যে যেই শিক্ষক, আমি উদাহরণ হিসেবে বলছি, যেই শিক্ষক আমাকে এই কথাটি বললেন, তার মোবাইলটি, বা তিনি আসলে স্মার্ট টিচার না, কারণ তার নাম্বার তো সিঙ্ক করা থাকবে গুগলের সাথে। যেমন আপনি কোন ছিনতাইকারী, আল্লাহ মাফ করুক, কোন ছিনতাইকারী আমার ল্যাপটপ নিয়ে যাক, আমার মোবাইল নিয়ে যাক, আমার কোনো সমস্যা নেই, কারণ আমার সবকিছু ড্রাইভে, অনলাইন অনলাইন ড্রাইভে আমার স্টোর করা আছে। আমি হয়তো ম্যাক্সিমাম একটু কষ্ট পাবো, আমার ইস এত পছন্দের একটা শখের ল্যাপটপটা ছিনতাই হয়ে গেল, বা আমার মোবাইলটা চুরি হয়ে গেল, এই কষ্ট পাবো, কিন্তু আমি কিন্তু ডেটার কষ্ট পাবো না। তো এখন অবশ্যই। এখন একজন এখন একজন শিক্ষক, দেখেন, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে একজন শিক্ষক প্রতি মুহূর্তে একজন ছাত্রছাত্রীকে ফিডব্যাক দিতে পারে। একজন শিক্ষক ফেসবুকে গ্রুপ করে প্রতি মুহূর্তে ছাত্রকে ফিডব্যাক দিতে পারে। একজন শিক্ষক ক্লোজ গ্রুপ করে, ফেসবুকে ক্লোজ গ্রুপ করে প্রতি মুহূর্তে কানেক্টেড থাকতে পারে। একজন শিক্ষক গুগল গুগল মিটে নিজের ক্লাসরুমকে রেকর্ড করে তার নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে প্রতি মুহূর্তে কন্টেন্ট ডেভেলপ করতে। তার মানে এখন কিন্তু ওই নির্ধারিত ক্লাসরুমের নির্ধারিত টাইমেই ক্লাসে যাওয়ার আর দরকার নেই। একজন শিক্ষক কিন্তু গুগল মিটের মাধ্যমে তার ক্লাসরুমটাকে, তার ক্লাসটাকে রেকর্ড করে তার নিজের শিক্ষকের ইউটিউব চ্যানেলে আপলোড করে, ইউটিউব লিঙ্কটা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেয় বা ফেসবুক গ্রুপে শেয়ার করে দেয়, তাহলে কিন্তু ওই ছাত্রছাত্রীদেরকে যদি বলে যে আমার এই 30 মিনিটের একটা লেকচার আমি রেকর্ড করে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা এই 30 মিনিটের লেকচারটি শুনবে, এবং লেকচারের শেষে আমি 4টা কোয়েশ্চেন দিয়েছি, এই 4টা কোয়েশ্চেনের আনসার দেবে, আনসারটা দিয়ে তোমরা আমাকে ইমেল করবে। তাহলে দেখেন, প্রত্যেকেই কিন্তু প্রযুক্তির সঙ্গে কানেক্টেড, প্রত্যেকেই প্রযুক্তিকে ব্যবহার করছে, প্রত্যেকে প্রযুক্তিকে অনুশীলন করছে। So it's very easy. It's not $1 million investment. It's very easy. It's a no cost investment. থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ।
আশা করছি আমাদের যারা হচ্ছে শিক্ষক বা স্টুডেন্ট যারা দেখছেন তারাও আপনার এই কথাতে অনেক উপকৃত হবেন। ধন্যবাদ স্যার। স্যার, কার্যকর উপায়ে কিভাবে একজন হচ্ছে টিচার ক্লাসে হচ্ছে একজন শিক্ষার্থীকে মেনটেন করতে পারবে, মানে ইফেক্টিভ উপায়ে হচ্ছে কিভাবে সে হচ্ছে তার স্টুডেন্টকে মেনটেন করতে পারবেন? মেইনটেইন। জি স্যার। আচ্ছা, মেইনটেইন করবার জন্য তো আমি আগেই বললাম, একজন শিক্ষক যদি বন্ধু হয়, একজন শিক্ষক বন্ধু হলে তার ওই বন্ধুর প্রতি সব সময় এক ধরনের কেয়ারিং ভাব থাকবে, একজন শিক্ষক যদি বন্ধু হয়। অতএব একজন শিক্ষক যদি ক্লাসে প্রশ্ন করে বা প্রশ্ন করবার জন্য পারমিশন দিয়ে রাখে যে দেখো যে কোনো মুহূর্তে আমাকে প্রশ্ন করবে, আমিও তোমাদের প্রশ্নের উত্তর দেব, আমিও প্রশ্ন করব, তোমরা উত্তর দেবে, এই যে যে একটা বন্ডিং, এটা দিয়ে খুব সুন্দরভাবে একজন ছাত্রছাত্রীকে মেন্টর করা যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সব সময় মনে রাখবেন, সব সময় মনে রাখবেন আহ ছাত্রছাত্রীর আহ আমি বলবো যে ছাত্রছাত্রীর বিশ্বাস গঠিত হয় শিক্ষকের বিশ্বাসের উপর ভিত্তি করে। এখন আহ আমি বললাম যে ছাত্রছাত্রীর বিশ্বাস গঠিত হয় তার শিক্ষকের বিশ্বাসের উপর ভিত্তি করে। এখন একজন শিক্ষক যদি বলেন ধুর এই সমস্ত ইউটিউব চ্যানেল ম্যানেল সব ভুয়া জিনিস, তাহলে সেই ছাত্রেরও বিশ্বাস তৈরি হয়ে যাবে ইউটিউব ভুয়া। একজন একজন ছাত্র যদি, একজন শিক্ষকের বিশ্বাস যদি এরকম হয় আগে আমার লেকচার শোন তারপরে তোর লেকচার শুনবো, এটা যদি শিক্ষকের বিশ্বাস হয় তাহলে সেই ছাত্রছাত্রীরও বিশ্বাস হবে আগে টিচারের লেকচার শোনো, কোনো প্রশ্ন করো না। ঠিক আছে? সো আমি অলওয়েজ বলি যে টিচারের বিশ্বাসটা হতে হবে ওপেন মাইন্ডেড, টিচারের বিশ্বাসটা হতে হবে ওপেন এন্ডেড। ওপেন এন্ডেড মানে হচ্ছে টিচার ক্রিটিসিজম একসেপ্ট করবে, টিচার ফ্রেন্ডলি হবে, টিচার শুনবে বেশি বলবে কম, টিচার প্রযুক্তিকে ব্যবহার করে ছাত্রের মেধা বিকাশ করবে, টিচার সব সময় হাত ধরে থাকবে, কখনো হাত ছাড়বে না, টিচার ফার্স্ট বেঞ্চে যারা বসে তাদেরকেও গুরুত্ব দেবে, লাস্ট বেঞ্চে যে বসে তাকেও গুরুত্ব দেবে, টিচার সব সময় ফিডব্যাক দেবে, ইনস্ট্যান্ট ফিডব্যাক, টিচার সব সময় ফিউচার লিংক ক্রিয়েট করবে যে আগামী ক্লাসে তুমি কি শিখবে, টিচার সব সময় স্বপ্ন দেখাবে কারণ মানুষ স্বপ্ন ছাড়া বাঁচতে পারে না, টিচার সব সময় প্রশংসা করবে কারণ প্রশংসা করলে মানুষ মানে অনুপ্রাণিত হয়, ইন্সপায়ারিং হয়। টিচার সব সময় খারাপটাকে ধরিয়ে দেবে, আবার প্রশংসা করতে করতে কোনো খারাপ জিনিসেরও প্রশংসা করবে সেটা তো হবে না, একটু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে। সো এতগুলো কাজ যখন শিক্ষক নিজের মন থেকে খোলা মনে করবে, স্টুডেন্টকে মেনটেন করা তো খুব কঠিন কিছু না, শুধুমাত্র হাতটা ধরে থাকা, দ্যাটস ইট। অবশ্যই। আচ্ছা স্যার, সেক্ষেত্রে একজন শিক্ষার্থীর একজন স্টুডেন্টের ফিডব্যাক গুলো কতটা হচ্ছে গুরুত্বপূর্ণ? ও মাই গড, কারণ ফিডব্যাক তো হচ্ছে আপনার নাম্বার ওয়ান টুল, ফিডব্যাক তো নাম্বার ওয়ান টুল। আমরা তো মানে আমাদের বাংলাদেশে প্র্যাকটিস হচ্ছে এরকম যে ফিডব্যাক দেব একদম শেষে, বছর শেষে গিয়ে তোকে ফিডব্যাক দিব, ঠিক আছে? তো বছর শেষে তো আর মনে থাকে না অনেক কিছু। সো একজন শিক্ষকের ফিডব্যাক যে কত গুরুত্বপূর্ণ আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি আজকে বাংলাদেশে আমি একজন পাবলিক স্পিকার হিসেবে কাজ করি, আমার প্রায় 500-র উপরে নিজের ভিডিও আছে, আমার এই করোনার সময় আমি প্রায় 50টার উপরে আর্টিকেল লিখেছি, আমার হাজার হাজার স্টুডেন্ট আছে। একটা ফিডব্যাকের কারণে আমার একজন শিক্ষক, সে আমাকে মানে আমার শিক্ষক আমাকে বলেছিলেন, উনি আমাকে বলেছিলেন যে এই তুই খুব ভালো গুছিয়ে কথা বলিস, তোর প্রেজেন্টেশন খুব ভালো, তুই এটাকে ছাড়িস না। এই যে যে ফিডব্যাকটা দিল সেই কত বছর আগে, ওই ফিডব্যাকের কারণেই আজকে আই বিকাম কেম হাসান রিপন। আমার সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি আমাকে সার্চ করেন হয়তো অনেক ভিডিও পাবেন।
সো ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই সময় যদি আমার শিক্ষক আমাকে বলতেন, এই তুই আর কথা বলিস না, তোর কথা কানে লাগে, তাহলে কিন্তু আমি সারা জীবন লাজুক হয়ে থাকতাম, কথা বলতাম না। তো শিক্ষকের ফিডব্যাক তো আমি বলবো যে মানে কি বলবো, আমি 100-তে 100 দিব, মানে 100 আউট অফ 100। একজন শিক্ষকের ফিডব্যাক একজন ছাত্রকে যে কোথায় নিয়ে যায়, মানে তার পুরো বিশ্বাসের পরিবর্তন ঘটিয়ে দেয় একজন শিক্ষকের ফিডব্যাক। কিন্তু একজন মানে একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, আমি বাংলাদেশের সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, ব্যক্তিত্বের ওপরে আঘাত না করে ফিডব্যাক দেবার জন্য। কারণ একজন মানুষের শব্দ যে কত গুরুত্বপূর্ণ। আপনি হয়তো একজন ছাত্র প্রশ্ন করলো, মনে করেন একটা ভুল প্রশ্নই করলো, একটা ছাত্র ভুল প্রশ্ন করলো, আপনি যদি শিক্ষক হিসেবে বলেন, হ্যাঁ কি ফালতু প্রশ্ন করিস, বয় চুপ করে, ওই ছাত্র আর জীবনে কোনোদিন প্রশ্ন করবে না, কোনোদিন প্রশ্ন করবে না। অথবা আপনি বললেন যে এই বলতো আমেরিকার রাজধানী কোথায়, সে হয়তো জানে না, সে বলল স্যার ডালাস। হাই ডালাস, কে বলছে তোকে ডালাস? সেই ছাত্র কোনোদিনও আর উত্তর দেবে না। সো বলা হয় যে আপনি বলেন যে আহা তোর প্রশ্নটা তুই সাহস নিয়ে উত্তর দিতে দাঁড়িয়েছিলি, কিন্তু তোর প্রশ্নটার উত্তরটা কিছুটা ভুল হয়েছে, মানে আপনি মানুষকে ডাউন করে দিলেন না। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, যতই শুনছি ততই অবাক হচ্ছি, আর মনে হচ্ছে যেন নতুন করে কিছু জানতে পারছি আপনার মাধ্যমে। থ্যাংক ইউ স্যার, আবার অসংখ্য ধন্যবাদ। স্যার আমরা হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের যেটা আমাদের এখন আছে যে কনভেনশনাল সিস্টেম বা থিওরিটিক্যাল সিস্টেম আমরা যেভাবে বলি, সেটা থেকে কিভাবে আমরা প্র্যাকটিক্যাল এডুকেশন সিস্টেমে ফোকাস করতে পারি? পেছনে আজান হচ্ছে, আমরা কি একটু বিরতি নিতে পারি 1 মিনিট 2 মিনিট? জি স্যার, শিওর। তাহলে কথা শুনতে পারবেন না আর কি। আপনি আলোচনা আপনার ইনস্টিটিউট সম্বন্ধে বলতে পারেন ততক্ষণে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের পাখির মতো আকাশে উড়বে একদিন। পাইলট হতে না পারলেও সাকিব এখন স্বনামধন্য একটি এয়ারলাইন্সের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। সাকিবের এই স্বপ্ন পূরণে পাশে ছিল ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। প্রতিনিয়ত এমন হাজারো সাকিবের স্বপ্নের সারথি ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। এইচএসসি বা এ লেভেল না করেও সরাসরি বিটেক লেভেল 3 এর মাধ্যমে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি লাভ করার সুযোগ রয়েছে এখানে। এছাড়াও রয়েছে সিএসসি, এয়ার হোস্টেস, কেবিন ক্রিউ, এভিয়েশন ম্যানেজমেন্ট, ই টিকেটিং সহ বিভিন্ন ধরনের কোর্স। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। কিরে, কয়েকদিন পরে তো এসএসসি এক্সামের রেজাল্ট দেবে, কোথায় ভর্তি হবি সিদ্ধান্ত নিয়েছিস কিছু? ছোটবেলার শখ এবার পূরণ করবই। মানে? ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ব। এসএসসির পর মাত্র 4 বছরে পাবো আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েশন ডিগ্রি। আর কি কি সুবিধা দিচ্ছে ওরা? নিজস্ব ক্যাম্পাস, অ্যারোল্যাব, লাইব্রেরি, ডিজিটাল ক্লাসরুম, ওয়াইফাই জোন রয়েছে। দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের সাথে চুক্তি। পাশ করার পর জব প্লেসমেন্টের জন্য 100% সহযোগিতা। ওয়াও, তাই নাকি? হ্যাঁ ঠিক তাই। এত কিছু তুই কিভাবে জানলি? আমি তো গতকালই বাবাকে নিয়ে ওদের ক্যাম্পাসে ঘুরে আসলাম। তাহলে আমিও বাবাকে নিয়ে যাব। এই একবার ঠিকানাটা দে তো। উত্তরা রাজলক্ষ্মী, সেক্টর 3, রোড 4, বাড়ি 16। আর বিস্তারিত জানার জন্য এখনই ফোন কর 01749 30 60 90। আমরা শক্তি, আমরা মুক্তি, আমরা নবীনের দল, আমরা সর্ব বাধা বিপত্তি, রয়েছে মনোবল, রয়েছে মনোবল, মনোবল, জ্ঞানের আলোয় জ্বলব আমরা, আনবো রাঙা প্রভাত, দেশের জন্য দশের জন্য, গর্ব সুপ্রভাত, গর্ব সুপ্রভাত, আমরা নবীনের দল, আমরা নবীনের দল, আমরা নবীনের দল, আমরা নবীনের দল।
আচ্ছা, জি। প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এসেছি আমাদের বিরতির পর। স্যার, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমাদের এখন তো আমাদের সবগুলো হচ্ছে কনভেনশনাল সিস্টেম বা থিওরিটিক্যাল সিস্টেমে হয়, সেখান থেকে আমরা কিভাবে প্র্যাকটিক্যাল সিস্টেমে হচ্ছে ফোকাস করতে পারি? ওকে, প্রথমত আমি আবার আপনাদের ধন্যবাদ জানাই আহ, এই প্রশ্নটি করবার জন্য। আমাদের আমরা সব শিক্ষক এবং প্রতিষ্ঠানগুলোকে আহ, একটি কথা বলবার চেষ্টা করি। আমি যেহেতু বিভিন্ন অর্গানাইজেশন গুলোতে কনসালটেন্ট হিসেবে কাজ করি, এডুকেশন ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করি। সো আমি সবসময় আমার নিজের একটা তৈরি করা একটা কোটেশন আছে। এই কোটেশনটা হচ্ছে, একটা প্রতিষ্ঠানের বা একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে একজন ছাত্র যেন বোল্ডলি বোল্ডলি বলতে পারে, আই নো অ্যান্ড আই ক্যান পারফর্ম উইথ দি স্ট্যান্ডার্ড। আই নো মানে আমি জানি, আই ক্যান পারফর্ম আমি করতেও পারি, শুধু জানি না আমি করতেও পারি, এবং ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড অনুযায়ী। এখন আমি যদি বলি যে জান্নাত, আপনি 5 মিনিটে, আমার প্রতিষ্ঠানের নিয়ম হচ্ছে আপনাকে 5 মিনিটে আটার রুটি বানাতে হবে, আপনি কি আটা রুটি কিভাবে বানাতে হয় জানেন? জানি না। জানেন। তাহলে আপনাকে আমার থিওরিটিক্যাল নলেজ দিতে হবে, রাইট? আচ্ছা, তাহলে অবশ্যই। এটা হচ্ছে, তখন আপনি বলবেন ইয়েস স্যার আই নো। তখন আপনি বলেন, আমি যখন আপনাকে থিওরিটিক্যাল নলেজ দিব, আটার রুটি কিভাবে বানাতে হয়, কি করতে হয়, কাই কিভাবে বানাতে হয়, কিভাবে আটা পানি মিক্স করতে হয়, এই থিওরিটিক্যাল নলেজ আমি যখন আপনাকে দেব, তখন আপনি বলবেন আই নো স্যার, আই নো, রাইট? তখন আপনাকে যখন ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হবে, জান্নাত আপনি কি আটা রুটি কিভাবে বানাতে হয় জানেন, তখন আপনি কিভাবে বলবেন? তখন আপনি কি বলবেন? অবশ্যই আমি বলবো যে কিভাবে বানাতে হয়, সে পদ্ধতি বলবো। না, আপনি জানবেন, তখন তো বলবেন ইয়েস স্যার আই নো। ইয়েস। এখন যখন আপনাকে বলবে জান্নাত, ক্যান ইউ প্রিপেয়ার আটা রুটি, তখন আপনি বলবেন নাও, আচ্ছা। আই নো বাট আই ক্যান নট পারফর্ম। আচ্ছা, এই পারফর্ম করবার জন্য দরকার হয় প্র্যাকটিক্যাল নলেজ। তার মানে এখন আমি যদি আপনার আটা রুটি বানানোর শিক্ষক হই, তাহলে আমি আপনাকে বলবো জান্নাত আপনি তো জানেন কিভাবে এখন বানাতে হয়। আপনি বলবেন হ্যাঁ স্যার জানি, বিকজ আপনি আমাকে থিওরিটিক্যাল নলেজ দিয়েছেন, আমি জানি। এবার আমি আপনাকে বলবো আসেন জান্নাত, আমরা দুজনে একসাথে করি। আপনিও একটা আটার নিলেন, আমিও নিলাম, আমি আর আপনি দুজন মিলে করছি। আপনি ওইদিকে করছেন, আমি যা করছি আপনি সেটা ভালোভাবে দেখছেন আমাকে, যে আমি কিভাবে করছি, রাইট? এন্ড দেন বুঝতে। আমি বললাম এবার আপনি নিজে তৈরি করেন তো। আমিও তৈরি করছি, আপনিও তৈরি করছেন। এখন কিন্তু আমরা ডুইং টুগেদার বলে এটাকে, মানে ফার্স্ট ইউ অবজার্ভ মি, ফার্স্ট ইউ অবজার্ভ, আই ওয়াজ ডুইং এন্ড ইউ ওয়ার অবজার্ভিং। আমি করছিলাম, আপনি দেখছিলেন। এবার বললাম যে আসেন, উই উইল ডু ইট টুগেদার, আমরা দুজনে একসঙ্গে করব। সো আপনিও আপনার জায়গাতে আমার পাশাপাশি দাঁড়িয়ে আপনিও রুটি বানাচ্ছেন, আমিও বানাচ্ছি, আমরা দুজনে বানাচ্ছি, এটাকে বলে ডুইং টুগেদার। এবার আমি আপনাকে থার্ড স্টেজে বলবো, এবার আপনি নিজে নিজে বানান তো। তখন আপনি নিজে নিজে বানানো শুরু করবেন, নিজে নিজে বানাবেন, তখন আমি হয়ে যাব অবজারভার। আমি আপনার ভুল দেখবো, না 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 এটা এভাবে না, ওটা ওভাবে করো। এইবার আমি বলবো যে এবার এবার জান্নাত আপনি অনুশীলন করতে থাকেন, আপনি প্র্যাকটিস করেন, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার প্র্যাকটিস করেন। এবার যখন প্র্যাকটিস আপনার শেষ হয়ে গেল, এবার আমি বলবো জান্নাত ক্যান ইউ শো মি। তখন জান্নাত বলবে ইয়েস স্যার, নাও আই ক্যান শো ইউ। এবার আপনি আমাকে বানিয়ে দেখালেন। আচ্ছা। বানিয়ে দেখাবার পর এবার আমি আমার মাকে বললাম, মা এই রুটিটা জান্নাত বানিয়েছে, খেয়ে দেখো তো কেমন হয়েছে। তখন আমার মা খেয়ে বললো ওয়াও জান্নাত ফ্যান্টাস্টিক, খুব মজা হয়েছে। সো ইউ উইল গেট আ ফিডব্যাক ফ্রম ইন্ডাস্ট্রি। সো এই যে আমি 5টা স্টেপের কথা বললাম, ফার্স্ট আই গেভ ইউ থিওরিটিক্যাল নলেজ, দেন আমি নিজে বানালাম এন্ড আপনি দেখলেন, তারপর আমি আর আপনি দুজনে মিলে বানালাম, ডুইং টুগেদার, তারপর আপনি বানালেন, আমি দেখলাম, এবার আপনি একা একা অনুশীলন করলেন,
তারপরে আপনি আমাকে বানিয়ে দেখালেন এবং কিভাবে বানাতে হয় সেটাও থিওরিটিক্যালি বললেন। সো তার মানে হয়ে গেল কি, ইউ নো অ্যান্ড ইউ ক্যান পারফর্ম উইথ দ্য স্ট্যান্ডার্ড। আপনারা আমার এই পোর্শনটুকু যে কোনো শিক্ষককে দেবেন, তাদের কাজে আসবে। এটা আমার মডেল না, আমি অস্ট্রেলিয়া থেকে এই ট্রেনিংটা নিয়ে এসেছিলাম 2012 সালে। এটাকে বলে কম্পিটেন্সি বেসড এডুকেশন, কম্পিটেন্সি বেসড এডুকেশন বলে। সো আই এম আ গ্রাজুয়েট ফ্রম অস্ট্রেলিয়া হান্টার ইনস্টিটিউট, টেইফের। সো সেখানে আমরা অ্যাজ এ টিচার কম্পিটেন্সি বেসড টিচিং এ আমরা এই 6টা স্টেপ আমরা পালন করি একজন শিক্ষককে কর্মক্ষম বানানোর জন্য। মানে একজন শিক্ষক বা একজন ছাত্রকে এখন সেই শিক্ষক যদি নিজে আটা রুটি বানাতে না পারে কিন্তু সে ক্লাসরুমে গেল, তাহলে সে শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ দিতে পারবে, প্র্যাকটিক্যাল নলেজ দিতে পারবে না। এজন্যই একজন শিক্ষককে থিওরিটিক্যাল নলেজও জানতে হয়, প্র্যাকটিক্যাল নলেজও জানতে হয়। যেভাবে করে আমি আপনাকে আটার রুটি বানানোর এক্সাম্পল দিয়ে বোঝালাম, আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ। মানে এত সুন্দর করে এক্সাম্পল দিলে আপনি বুঝিয়েছেন, যেটা আমাদের জীবনের সাথে হচ্ছে প্রতিনিয়ত জড়িত। মানে আমরা প্রতিনিয়তই কিন্তু এই জিনিসটা ব্যবহার করছি, প্রতিনিয়ত জড়িত। থ্যাংক ইউ স্যার। আমি আশা করছি যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন এখন এবং যারা পরবর্তীতে দেখবেন, টিচার, স্টুডেন্ট এবং আমাদের কোনো গার্ডিয়ান, তারা সুন্দরভাবে তারা তাদের এই ব্যাপারগুলো এবং তাদের মাঝখানে যদি এই প্রশ্নগুলো থেকে থাকে, তারা খুবই সুন্দরভাবে তারা হচ্ছে বুঝতে পারবেন। আচ্ছা থ্যাংক ইউ। স্যার, আমাদের এখনকার ডিমান্ড অনুযায়ী কোন টিচিং মেথডটি উপযুক্ত একজন স্টুডেন্টদের জ্ঞান অর্জনের জন্য বলে আপনি মনে করেন? আমি পার্টিকুলারলি কোনো মেথডকে আমি প্রমোট করি না। আমি আপনাকে যেটা বললাম, আমি মানে ওই যে বলে না যে করে দেখাবো, হ্যাঁ মানে করে দেখাবো এবং আমি দেখবো যে আমার স্টুডেন্ট করতে পারলো কিনা। আমি এই মেথডটাকেই সবসময় প্রমোট করি। মানে আমি অ্যাজ আ টিচার আমি সবসময় সচেষ্ট থাকি যে আমার ছাত্র বা আমার ছাত্রী জানে কিনা, পারে কিনা ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী। আমার ছাত্রছাত্রী জানে কিনা, পারে কিনা ইন্ডাস্ট্রি ডিমান্ড অনুযায়ী। দিস ইজ দি অনলি ওয়ান মডেল, দ্যাটস ইট। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লট। স্যার, যেহেতু আমরা স্মার্ট টিচার নিয়ে কথা বলছিলাম, তো স্যার আমি জানতে চাচ্ছি যে আমাদের যারা হচ্ছে গ্রামে থাকেন, তারা তাদেরকে নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করবেন? মানে গ্রামে কারা থাকেন? মানে গ্রামে গ্রামে যে টিচার গুলো থাকেন, মানে যারা হচ্ছে গ্রামে শিক্ষা প্রদান করে থাকেন, তারা তাদেরকে নিজেদেরকে কিভাবে হচ্ছে স্মার্ট টিচার হিসেবে ইস্টাবলিশ করবেন? এখানে মানে শহর আর গ্রামের বিষয় না, বিষয়টা হচ্ছে মাইন্ডসেট, মানসিকতার। এখানে গ্রাম আর শহরের বিষয় না। আমি তো এই যে কিছুদিন আগে গ্রাম থেকে আসলাম, ওই গ্রামে দেখলাম আপনার ইউটিউব দিয়ে চায়ের দোকানে আপনার মুভি দেখানো হয় ইউটিউব দিয়ে। তো এখন আচ্ছা, চায়ের দোকান, গ্রামের বাজারে চায়ের দোকানে যদি ইউটিউব দিয়ে সাকিব খানের মুভি চলতে পারে, তা সেই শিক্ষক তার শিক্ষকতা পেশাকে উন্নত করবার জন্য ইউটিউব ব্যবহার করে শিখতে পারে না? এখন তো ইউটিউবে অসংখ্য বাংলা কন্টেন্ট আছে। তো এটা সম্পূর্ণটা নির্ভর করে আপনার মানসিকতা। আপনি যদি পরিশ্রম করতে না চান, একজন শিক্ষক সবচেয়ে বেশি পরিশ্রম করা উচিত, সবচেয়ে বেশি পরিশ্রম করেন। আপনাদের এই প্রোগ্রামে আসার আগে আমার নিজের মানসিকতা সেট করতে হয়েছে, কারণ আমি 22 বছরের আমার অভিজ্ঞতা। আমি চিন্তা করতে পারতাম যে আরে জান্নাতের সাথে কথা বলবো, ও আর আমাকে কি প্রশ্ন করবে, 22 বছরের অভিজ্ঞতা আছে, আমি তো সব ঢেলে দিব। নো, কিন্তু আমাকে কি করতে হয়েছে, কালকে যখন জহির আমাকে ফোন করলো, আমি জহিরকে জিজ্ঞেস করলাম আমি কোন বিষয়ে কথা বলবো। জহির আমাকে বলল যে স্মার্ট টিচার। তো আমি কিন্তু নিজের ভেতরে লেকচারটাকে স্ট্রাকচার করেছি, যে কারণে আমি কিন্তু আপনাকে এক্সাম্পল দিতে পারছি। আমি কিন্তু উড়ে এসে জুড়ে বসিনি। তো একজন শিক্ষক তিনি গ্রামে থাকুক আর জি স্যার। শহরে থাকুক, তিনি যদি পরিশ্রম না করেন, তিনি যদি তার আজকের লেকচারকে আচ্ছা দেখি তো আমি কত ভাবে করতে পারি, আরো নতুন কোন ভাবে করতে পারি, এটা তো সম্পূর্ণ তার মানসিকতার ব্যাপার।
তার কাছে ইউটিউব আছে, তার কাছে ইন্টারনেট আছে, সে যদি ডেডিকেটেড হয়, তার যদি আসলেই যদি তার ভেতরে গুরুত্ব সহকারে যদি তার লেকচারটাকে সে নিয়ে থাকেন, তাহলে তিনি পরিশ্রম করবেন। আর মানুষই একমাত্র সৃষ্টি যার একমাত্র ক্ষমতা আছে অল্টারনেটিভ বের করার। আমি শুরুতে যেটি বলেছিলাম, একটা গরু সারা জীবন একইভাবে চলবে, একটা ছাগল সারা জীবন একইভাবে চলবে, বাট একজন মানুষ তার কাছে 360 ডিগ্রি, মানে মানে ডিফারেন্ট ডিফারেন্ট অল্টারনেটিভস। বাট আমাদের মানসিকতা হচ্ছে এইটা তো নাই কেমনে হবে, ওইটা তো নাই কেমনে হবে, এই নাই সেই নাই। আমরা নাইয়ের ভেতরে জড়িয়ে যাই। হ্যাঁ, তো আমাদের গ্রামকে আর আমাদের গ্রাম বলা উচিত না, গ্রাম কিন্তু এখন অনেক উন্নত। হ্যাঁ, আমি তো এই যে একটা একদম একটা অজপাড়া গায়ে গিয়েছিলাম কিছুদিন আগে, ভেরি স্মার্ট। ওখানে আপনার হিন্দি গানের উপরে নাচ হচ্ছে, ইংলিশ গানের উপরে নাচ হচ্ছে। তো দেখেন, মানে এখন তো আর গ্রাম নাই কোনোটা। সো ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট, আমাদের মানসিকতার ব্যাপার আর কি। থ্যাংক ইউ স্যার। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা দর্শক আছেন তারাও আপনার উত্তর শুনে খুবই উপকৃত হবেন। স্যার, আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন কিছু কমেন্টস নিয়ে নিব। আমাদের হচ্ছে অনেকে অনেক কমেন্টস এবং অনেক অনেক প্রশ্ন করছিলেন। আচ্ছা, আর এচ বাপি লিখেছেন, ওয়াও, লাইফ ওরিয়েন্টেড এক্সাম্পল, ইউ আর গ্রেট স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আর এচ থ্যাংক ইউ। বাপি আপনাকে। আচ্ছা, great session. How a smart teacher can ensure practical knowledge in an online class? অনলাইন Maybe স্যার ক্লাসের এটার জন্য উত্তর আমি দিয়ে একটু বলে দিয়েছিলেন। দেই। হ্যাঁ, এটা আমি অলরেডি বলেছি জি স্যার, ফিজিক্যাল বলেন। ফিজিক্যাল প্রেজেন্সে, বাট অনলাইনে সেম জিনিসটাই আপনারা কিন্তু অনলাইনে যে আপনারা যে আপনাদের মানে ইনস্টিটিউটের ভিডিও গুলো লাইভের মাধ্যমে দেখাচ্ছেন, লাইভ প্রোগ্রামে চলাকালীন সময় বলছেন একটু বিরতি নিয়ে ফিরে আসি, তো আপনারা আপনাদের জি স্যার। অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাবেন। সো এটা কিন্তু আগে ছিল না, এটা প্যান্ডেমিকের মধ্যে আপনারা এই সুযোগটা পাচ্ছেন, তাই না? সো ইট ইজ অল দ্য সেম, ডিপেন্ডস অন দ্য মাইন্ডসেট। থ্যাংক ইউ স্যার। অব্র আবি লিখেছেন, স্যার খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলে। থ্যাংক ইউ। থ্যাংক জি। ইউ। তাহানিয়া বলছেন, ভেরি নাইস ডিসিশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবু তাহের চৌধুরী লিখেছেন, গুড ডিসিশন, থ্যাংকস মিস্টার হাসান রিপন স্যার। থ্যাংকস আ লট স্যার। মোহাম্মদ ইয়াসিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ফারহাদউদ্দিন লিখেছেন, রাইট স্যার, 100 থ্যাংক ইউ। ওয়াও, থ্যাংক আচ্ছা, ইউ, 100 পেয়েছি। রিশাদ হোসেন খান লিখেছেন, ভেরি হেল্পফুল ওয়ার্ড স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা হচ্ছে কমেন্টস করে আমাদের পুরো অনুষ্ঠানটির সাথে আপনারা যারা ছিলেন, তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহমেদ বিজু লিখেছেন, ওকে, কথাগুলো শুনে ভালোই লাগলো। আচ্ছা স্যার, যারা হচ্ছে ইতিমধ্যে আমার সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে যারা আমাদের অনুষ্ঠানটি দেখবেন, তাদের সবাইকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, মুশাল লিখেছেন, very informative program as the teaching and learning process have moved from the classroom to households. So what role can parents play to encourage students to learn as their children's first educators? Okay. শুনেন, যদি আমি একটা জিনিস অলওয়েজ বলি, আমার জন্য যেটি প্রযুক্তি, আমার ছোট্ট মেয়ে আছে, ওর বয়স 8 বছর, ওর জন্য সেটা একদম মানে মানে একদম নর্মাল সিলি বিষয়। মানে আমি একটা ইউটিউবে ক্লাস নিচ্ছি, এটা আমার জন্য যেমন আশ্চর্যের বিষয়, আমার ছোট্ট মেয়ের কাছে এটা পানি ভাত। কারণ ওরা প্রযুক্তি নিয়েই জন্ম নিয়েছে, প্রযুক্তিকে দেখেই ওরা বড় হচ্ছে। সো প্যারেন্টসদেরকে আমি বলবো যে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করুন, কারণ এটাই ওদের জন্য বলা হয় নেটিভ, বলে না নেটিভ ল্যাঙ্গুয়েজ, এটাই ওদের প্রযুক্তি, ওদের জন্য নেটিভ। হ্যাঁ, সো ইন্সপায়ার করেন ওদেরকে। থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা তো অলরেডি আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। তো স্যার, লাস্ট পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাবো যে যারা হচ্ছেন স্মার্ট টিচার আছেন, তারা তাদের স্টুডেন্টকেও কিভাবে তার নিজের মতো করে গড়ে তুলতে পারেন এজ এ স্মার্ট স্টুডেন্ট হিসেবে? ওই যে আমি তো বললাম, বাঘের সাথে থাকলে বাঘ হয়ে যায়, শিয়ালের সাথে থাকলে শিয়াল হয়ে যায়, মানুষের সাথে থাকলে মানুষ হয়ে যায়।
তো আমাদের শিক্ষকরা যারা আছেন তারা যদি প্রকৃত মানুষ নিজেদেরকে, কারণ মানে বলে না যে মানুষের সাথে থাকলে মানুষ হয়ে যায়, তো আমাদের প্রত্যেক শিক্ষক এক একজন তো মানুষ, তাদেরকে তো গড়ে তুলেছেন তাদের শিক্ষকরা, তাদের জি প্যারেন্টসরা। স্যার। আমাদের দায়িত্ব কি, আমরা এরকম মানুষ বানিয়ে ছড়িয়ে দেব। মানে আমি যেটা জানি না তার মানে যে এটা জানা যাবে না এমন তো নয়, তাই না? আমি জানি না হয়তো আমার সীমাবদ্ধতার কারণে, কিন্তু আমি আমার ছাত্রছাত্রীদেরকে এনকারেজ করব যে দেখো, যেটা আমি জানিনি সেটা তুমি জানো। হয়তো আমি ছোটবেলায় আহ 2 টাকা দিয়ে চকলেট খেয়েছি, এখনকার ছেলে মেয়েরা 80 টাকা দিয়ে চকলেট খাচ্ছে, তার মানে কি আমি বলবো আমারটা ভালো ছিল এখনেরটা খারাপ? বা আমি যেই গানগুলো আমরা মাইল সোলস এর গান শুনেছি, এখনকার ছেলে মেয়েরা হয়তো অন্য ব্যান্ডের গান শুনছে, আমি কি বলবো ওই ব্যান্ডের গান খারাপ? আমাকেও নাচতে শিখতে হবে বর্তমান ব্যান্ডের গানের সাথে, তাই না? সো দ্যাটস ওয়াই আমি বলছি যে শিক্ষককে সব সময় ছাত্র থাকতে হয়। শিক্ষকই একমাত্র প্রফেশন যেখানে সে কোনোদিন ছাত্রত্ব ত্যাগ করতে পারে না। মানে বলে না, লিডার্স আর লার্নার্স, লিডার্স আর লার্নার্স, টিচার্স আর অলওয়েজ স্টুডেন্টস। একজন শিক্ষক সবসময় ছাত্র। So, যতদিন পর্যন্ত সে শিক্ষক না হবে, যতদিন পর্যন্ত সে ছাত্রই থাকবে, তখন সে বন্ধু হিসেবে তার ছাত্রছাত্রীদেরকে বড় করতে পারবে। আর আমি বাংলাদেশের সকল শিক্ষকদের সালাম জানাই, সম্মান জানাই, বিকজ আজকে শিক্ষকতা পেশা বেঁচে আছে বলেই বাংলাদেশ থেকে ডাক্তার হচ্ছে, বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার হচ্ছে, বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী হচ্ছে, শিক্ষকদের কারণেই। বাট জি স্যার। আমরা কোনো শিক্ষকই খারাপ বলছি না, যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষকতারও পরিবর্তন আনতে হয়, আমরা সেই কথাগুলি বলছি। বাট এই ট্রেডিশনাল শিক্ষকতা পেশার মধ্যে দিয়েও কিন্তু আমরা নোবেল নোবেল পুরস্কারও পেয়েছি, তাই না? সো জি স্যার। হ্যাটস অফ টু অল দ্য টিচার্স। স্টুডেন্ট, তোমরা যতদিন পর্যন্ত একজন শিক্ষকের সান্নিধ্যে থাকবে, চেষ্টা করবে শিক্ষকদের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি 1 কদম এগিয়ে যাও শিক্ষকের কাছে, শিক্ষকরা 10 কদম এগিয়ে আসবে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থাকো। ছাত্রছাত্রী এবং সকল শিক্ষক শিক্ষিকাদের সালাম জানিয়ে বিদায় নিবো আর কি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের হচ্ছে লাস্ট হচ্ছে যেটা প্রশ্ন, যে আমাদের যারা ইয়ং জেনারেশন আছেন, যারা হচ্ছে ভবিষ্যতে টিচার হতে চাচ্ছেন, এবং আমাদের ইউপিটিসি হচ্ছে আপনি জানেন যেটা আমাদের প্রথম ট্রেনিং সেন্টার। এরপর আমাদের আমাদের বিভিন্ন কলেজ এবং বিভিন্ন স্কুল ভিত্তিক আমাদের হচ্ছে প্রোগ্রাম গুলো হবে। তো স্যার, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, যদি তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। মানে যারা টিচার হবে, জি, যারা হচ্ছে যারা ইয়ং জেনারেশন আছেন, যারা ভবিষ্যতে টিচার হবেন, এবং আমাদের আজকের এই ট্রেনিং সেশনটা যারা হচ্ছে আমাদের ইউপিটিসি স্মার্ট টিচার ট্রেনিং প্রোগ্রামে যারা হচ্ছে দেখছেন এবং যারা ভবিষ্যতে দেখবেন, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। টিচিং ইজ আ নোবেল প্রফেশন। বাংলাদেশ না, সারা বিশ্বে যত আপনার জ্ঞানী গুণী, নোবেল লরেট, বিখ্যাত রাজনীতিবিদ, দার্শনিক, তারা প্রত্যেকেই তাদের প্রথম জীবনে কিন্তু শিক্ষক ছিলেন। এবং এটি আমি কিছুদিন আগেই জেনেছি, আমার ওয়াইফ একটি আর্টিকেল আমাকে শেয়ার করলো, যেখানে বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব যারা, তারা সবাই তাদের প্রথম জীবনে আপনার শিক্ষক শিক্ষক পেশায় নিয়োজিত ছিলেন। সো ইটস আ নোবেল প্রফেশন। যদি আসলেই মন থেকে আপনি মনে করেন যে আপনি হাজার হাজার মানুষের জীবনকে বদলাতে সক্ষম, এবং সেই ধৈর্য আপনার আছে, এবং আপনি উন্মুক্ত মনের অধিকারী, তাহলে বি আ টিচার। অ্যান্ড টিচিং প্রফেশন আপনাকে শুধুমাত্র পেশাভিত্তিক শান্তি দেবে না, আপনাকে মনের দিক থেকেও শান্তি দেবে, যখন আপনি সত্যিকার ভাবেই দেখতে পারবেন যে আপনার একজন ছাত্র বা ছাত্রী, সে খুব উঁচু অবস্থানে কাজ করছে, সেও আরো 10 জন মানুষের জীবন পাল্টে দিচ্ছে। সো যদি আসলে মন থেকে আসে আপনার বিষয়টা, বি আ টিচার, টেক দিস প্রফেশন অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আমি মনে করি এই একটি নোবেল প্রফেশন যেখানে আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারি চাইলে। সো বিশ্বাস রাখুন নিজের ওপর, উন্মুক্ত মনের অনুশীলন করুন। আর মনে রাখবেন একটি কথা, সবার উদ্দেশ্যে বলছি, স্টুডেন্ট টিচার্স, আমার
আমি একটা ডায়লগকে প্রমোট করছি, আশা করি আপনারাও আমার সাথে প্রমোট করবেন। সেটি হচ্ছে অনুশীলনে সবই সম্ভব। সো আপনার যা যা ভালো তা যদি প্রতিনিয়ত অনুশীলন করেন, অসম্ভব কিছুই থাকবে না। অনুশীলনে সবই সম্ভব। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও আমাদের ইউপিটিসি পরিবারে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এত এত ব্যস্ততার সময়ের মাঝখানে যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য সত্যি স্যার আমরা সবাই অনেক কৃতজ্ঞ আপনার প্রতি, অনেক বেশি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা হচ্ছে যারা এ পর্যন্ত আমার সাথে ছিলেন এবং পরবর্তীতে থাকবেন তাদের সবাইকে আমি আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আমাদের আজকের ইউপিটিসি প্রোগ্রাম। আমাদের এখন এটি দ্বিতীয় সেশন ছিল। আমাদের তৃতীয় সেশনটি শুরু হবে দুপুর 2টা থেকে, 2:30 থেকে। আপনারা কেউ কোথাও যাবেন না, অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দেখবেন, এবং সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।